চ্যানেল জিরো, সম্ভাবনার নতুন শুরু। কাজী সাফাত হোসেন শাওন একজন সম্ভাবনাময় ক্রিকেট কোচের নাম। শাওনকে দেখতে অনেকটা কিশোর কিশোর মনে হলেও নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনে ছিল অদ্বিতীয় এক প্রশিক্ষক। অল্প দিনে শাওন নিজেকে অনেকটা পরিপক্ক ক্রিকেট মাস্টার হিসেবে প্রতিষ্ঠা করতে চলেছিলেন, কিন্তু হায়রে নিয়তিই যেন তাকে বাধাগ্রস্ত করে দিল। ক্রিকেটের ব্যাট, বল, প্যাড আর গ্লাভস না হাতালে যার একটা সময় ঘুমই আসতো না, সেই টকবগে যুবক শাওনের জীবনে শুরু হয়েছে তার উল্টোটা। এখন ব্যাট, বল আর প্যাডই যেন তার কাছে অভিশাপে পরিণত করে তুলেছে মরণঘাতী ক্যান্সার। 2019 সালের মাঝামাঝি সময়ে সকলের অজান্তেই ক্লোন ক্যান্সারে আক্রান্ত হয়ে পড়েন শাওন। সেই থেকে প্রাণচাঞ্চল্য এই ক্রীড়ামোদী শাওনের চলার গতি যেন অনেকটা থমকে যেতে শুরু করেছে। শাওনের এখন রাত কাটে অনেকটা নীরব কান্নায়। বাবার মৃত্যুর পর মাই শাওনের শেষ ভরসা। মাথার উপর বড় ভাইয়ের ছায়া থাকলেও নিজের সংসার গুছাতেই হিমশিম খেতে হয় তাকে। সব মিলিয়ে শাওন এখন জীবন মৃত্যু সন্ধিক্ষণে। পরিপূর্ণ চিকিৎসায় পারে তার নতুন জীবনের ঠিকানা খুঁজে দিতে। শাওনের শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন সময় খোঁজ খবর নিলে তাতে তার চিকিৎসার জন্য যথেষ্ট নয়। অন্য 8-10 জনের মতো সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় শাওন। দেশের বিত্তবানদের কাছে শাওনের পরিবারের আহ্বান, দয়া করে আপনারা শাওনের পাশে দাঁড়ান। আপনাদের একটু সহযোগিতা শাওনকে একটা নতুন জীবন দান করতে পারে। শাওনের বড় ভাবি বলছি, আমরা শাওনকে আমি বিয়ের পর থেকে দেখছি শাওনকে দৌড়ঝাঁপ করে মাঠে ঘাটে দাপিয়ে চলার মতো ছেলে। এখন শাওনের তরফ থেকে আমি বলছি, আপনারা সবাই, দেশবাসী সবাই আমাদের পাশে এগিয়ে আসুন শাওনকে আবার প্রাণবন্ত করে মাঠে ফিরিয়ে নেওয়ার জন্য। আমি শাওনের আম্মা, আমি শাওনের জন্য দেশবাসীর কাছে সাহায্য চাইছি। আমার শাওন যে আবার ফিরে মাঠে যেতে পারে খেলাধুলা করতে। আমার শাওনের আব্বা 4 বছর ধরে মারা গেছে। ওর 2টা ছোট ভাই আছে, ছোট ভাইয়ের জন্য লেখাপড়া করতো, ছোট ভাইয়ের জন্য লেখাপড়া বাদ দিয়ে দিছে ছোট ভাইকে মানুষ করার জন্য। ওর উপরে আমার ভরসা, ওরা যদি দেশবাসী সাহায্য করে সুস্থ করে আবার যে মাঠে ফিরে যেতে পারে, এই কামনাই করি সবার কাছে, দেশবাসীর কাছে। প্রিয় দর্শক, আমরা এখন অবস্থান করছি একজন সাবেক ক্রিকেটার, যিনি ক্রিকেটার গড়ার কারিগর, কাজী সাফাত শাওন। আপনারা জানেন যে কাজী সাফাত শাওন দীর্ঘদিন ধরেই ক্লোন ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশয়ী। দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতেই হয় যে আসলে কাজী সাফাত শাওনের এখন হচ্ছে জীবনের শুরু। তার যেই কঠিন রোগ হয়েছে, আসলে এটা জীবন মরণের প্রশ্ন। তো এই ক্লোন ক্যান্সারের জন্য শাওনের দরকার 20 লাখ টাকা, কিন্তু আসলে এই 20 লাখ টাকা সে কিভাবে ম্যানেজ করবে তার সেই সক্ষমতা নেই। তো আমরা আজকে জানবো শাওনের মুখ থেকে শাওন কেমন আছে, কিভাবে চলছে তার চিকিৎসা, বিস্তারিত আমরা তার মুখ থেকে শুনবো। শাওন, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি তো ক্যান্সারে প্রায় 4 মাসের উপরে বিছানা শায়িত আছেন, তাই না? তো আসলে আপনার চিকিৎসা কিভাবে চলছে? আমার চিকিৎসা চলছে বলতে, যেমন আমি যখন আমার ক্যান্সারটা ধরা পড়ে, তখন আমার ক্যান্সারের প্রথম যেইটা আর কি সংবাদটা আমি আমার এক বড় ভাই ওনার কাছেই প্রথম প্রচার করি। তো প্রচার করার পরে উনি আর কি ওনার পত্রিকায়, তারপর ওনার একটা চ্যানেল আছে, ওই চ্যানেলে প্রচার করে, যার মাধ্যমে আর কি নারায়ণগঞ্জবাসী অনেকে জানে ব্যাপারটা। তো আমি যখন এসএসসি পরীক্ষা দিই, আমার এসএসসি পরীক্ষাতে আমার যে ফ্রেন্ডরা ছিল, ওরা প্রথম আমার এই জিনিসটার জন্য উদ্যোগ নেয় যে আমি অসুস্থ। ওরা মোটামুটি আমার অনেক বড় একটা হেল্প করে, প্রায় 1.5 লাখ মতন টাকা দেয়, যেটাতে আমার ট্রিটমেন্ট শুরু হয়।
তারপরে হচ্ছে আপনার আমার নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু ভাই, উনি আমার পাশে ছিল, উনি মোটামুটি 1.5 লাখ টাকার মতন দিয়েছেন। নিটকনসেন ক্রিকেট একাডেমির চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মোল্লা ভাই, উনিও 2 লাখ টাকার মতন আমাকে দিয়েছেন। তাছাড়া আমি চিকিৎসা প্রথম যখন করাই তখন ইন্ডিয়া চলে যাই, তো ওখানে গিয়ে মোটামুটি অনেক টাকাই খরচ হয়। তো যে টাকা খরচ হয় সেই হিসেবে আমার ট্রিটমেন্ট আমি করাতে পারিনি। সেখানে গিয়ে আর কি আমার লোক না থাকার কারণে আমি চলে আসি মোটামুটি 1 মাস থাকার পরে। তো সেখানে আমার অনেক টাকা পয়সা ব্যয় হয়, যার জন্য বাংলাদেশে এসে ট্রিটমেন্ট করানোর মতো এরকম টাকা পয়সা ছিল না আমার কাছে। তো বাংলাদেশে আসার পরে আমার ফ্রেন্ড সার্কেলরা আবার উদ্যোগ নেয় যে কীভাবে আমার শরীরটা সুস্থ হয়। তারপরে আমার অনেক বন্ধুবান্ধব দেশের বাহিরে আছে, ওদের আর কি সহযোগিতায়, আমার আশেপাশের সহযোগিতায়, দেন আমার আর কি বাংলাদেশে অনেক জায়গা থেকে আমাকে অনেকে সহযোগিতা করছে, যার জন্য আমার ট্রিটমেন্ট চলতেছে। আর স্পিক আউট নামে একটা সংস্থা আছে, তারা আমাকে অনেক হেল্প করছে। তারা আমাকে একটা ক্যামোর কথা বলেছে, একটা ক্যামোর টাকাও দিয়েছে, ওনারা 20,000 টাকা দিয়েছে, 15,000 টাকা বাকি আছে। আর ওনারা বলেছে যে আমার সার্জারির পরে, অপারেশনের পরে 6টা ক্যামো লাগবে, সেটা ওনারা দিবে আর কি। আর এমনিতে টিটু ভাই আমাকে এর ভিতর টিটু ভাই আমাকে যে 1.5 লাখ টাকা দিয়েছে, ওনার টাকা দিয়েই আর কি আমার ক্যামোগুলি আমি চালিয়েছি। তাছাড়া সংসার চালানোর জন্য খুবই কষ্ট করতে হয়, যেহেতু এখন দেশের পরিস্থিতি খুবই খারাপ। করোনার জন্য দেখা গেছে যে অনেকেই জানার পরেও আমাকে সাহায্য সহযোগিতা করতে পারে না। আর আমার যে ট্রিটমেন্টের খরচ, সেটা আমি কোনোভাবে আর কি ম্যানেজ করতে পারতেছি না। ওষুধ খাওয়ার জন্য, তারপর হচ্ছে আমার যে একটা ক্লোস্টমি ব্যাগ, এগুলি চেঞ্জ করার জন্য অনেক টাকার প্রয়োজন, যেটা নাকি আমি আর কি বহন করতে খুবই হিমশিম খেয়ে যাচ্ছি। তো এই অবস্থার ভিতরে খুবই কষ্টকরভাবে চলতে হচ্ছে। আর আরেকটা কথা হচ্ছে, যখন আর কি আমার ছোট ভাই স্কুলে পড়ে, তো এর জন্য আমাদের নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসানাত রহমান বিন্দু, ও আমাকে অনেক বড় একটা হেল্প করেছে। আমার ছোট ভাইকে পড়াশোনার জন্য স্কুলে ফ্রি করে দিয়েছে, স্কুলে ভর্তিটাও ও করিয়ে দিয়েছে। তো এই জন্য ওর কাছে কৃতজ্ঞ আমি, কৃতজ্ঞ আরও আর কি বাংলাদেশের সবার কাছে, যারা নাকি আমাকে সাহায্য সহযোগিতা করতেছে, দেন করবে। অনেকে আছে যে সাহায্য করতে পারতেছে না, দোয়া করতেছে, এদের উসিলায় এখন আর কি বেঁচে আছি। আচ্ছা শাওন, আপনি যে এই পর্যন্ত বিভিন্ন জনের সহযোগিতা পেয়েছেন, তো পাওয়ার পর আপনার চিকিৎসা চলছে, কিন্তু এই চিকিৎসা করার পর আপনার কি কোনো ব্যালেন্স আছে কিনা, বা আপনি পরবর্তীতে আর কি কি স্টেপ বাকি আছে চিকিৎসার জন্য? ব্যালেন্স বলতে, আমি গতকালকে একটা প্রোগ্রাম ছিল নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে, তো সেখান থেকে আমাকে স্পিক আউট আমাকে ক্যামোর জন্য বলেছিল, টাকা দেবে, একটা ক্যামোর টাকা ওনারা। তো একটা ক্যামোর মোটামুটি 20,000 টাকা ওনারা দিয়েছে। আমার মোটামুটি একটা ক্যামোর জন্য 35,000 টাকার মতন লাগে। 15,000 টাকা ওনারা বলেছে এর ভিতরে দিয়ে দিবে। আর যে ক্যামোগুলি বাকি আছে সেগুলি বলেছে যে এই সার্জারি পরে দিবে। আর বর্তমানে আমার কাছে ওরকমভাবে অর্থ নাই যে সামনে চিকিৎসা করানোর জন্য, যেমন আমার রেডিয়েশন দিতে হবে। আমি মঙ্গলবারে যাব হসপিটালে, গেলে বোঝা যাবে কত টাকার মতন লাগে। তো এখানেও হয়তো বা 2 লাখ টাকার মতন লাগতে পারে। তো এত টাকা আমার আর কি বর্তমান নাই আমার কাছে। তো বন্ধুরা ফোন দিয়েছিল আজকে, আমরা ফ্রেন্ড আছে ডাক্তার, ও ফোন দিয়েছে, বলতেছে তুই কোনো টেনশন করিস না, আল্লাহ কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবে। তো এখন আর কি 10-এর টাকায় তো চিকিৎসা চলতেছে, 10 জনের উপরে ভরসা করতে হইতেছে। তো আমি যে মঙ্গলবারে যাওয়ার পরে যে আমি চিকিৎসার জন্য টাকাটা হসপিটালে জমা করবো, ওরকম অর্থ আমার কাছে বর্তমানে নাই। যা আছে সীমিত, যেমন হয়তো 20-50 হাজার টাকা আছে, এর বেশি নাই আমার কাছে। তো আমি যে হসপিটালে ভর্তি হব বা ওরকম ট্রিটমেন্ট করাবো, ওরকম অর্থ আমার কাছে বর্তমানে নাই। যাই হোক, আমরা জানতে পারলাম যে আপনার প্রাথমিক অবস্থা, আপনি বলেছিলেন যে আপনার সর্বসাকুল্যে চিকিৎসার জন্য 20 লাখ টাকা লাগবে। তো অলরেডি আপনি 5.5 লাখ খরচ করেছেন। এরপরও আপনি ডাক্তারের মাধ্যমে কি নিশ্চিত হতে পেরেছেন যে আর কত টাকা হলে আপনার পরিপূর্ণ চিকিৎসা হবে? অ্যাকচুয়ালি আমি এ পর্যন্ত 4 মাসে আমার মোটামুটি 5.5 লাখ টাকার উপরে খরচ হয়ে গিয়েছে ওষুধের জন্য। এটা সেটা আমি ভাবিনি এত টাকা লাগবে। প্রথম মনে হয়েছে যে টাকাই খরচ হবে না। তা আমি কি যখন নাকি ইন্ডিয়া গেলাম, ইন্ডিয়া যাওয়ার পরে আমাকে ডাক্তার বলে দিল যে তুমি এখানে 6 মাস থাকো, মোটামুটি 20 লাখ টাকার মতন খরচ হবে। তো আমার এত টাকা তো সেখানে নিয়ে যায়নি, বা আমার কাছে নাই যে ওইখানে এত টাকা ব্যয় করে চিকিৎসা করবো। আর আমরা ওইরকম আর কি প্রভাবশালী ঘরের ছেলে না, মধ্যবিত্ত ঘরের ছেলে, আমাদের দেখা যায় একটা ট্রিটমেন্ট করাইতে হয়। এগুলির জন্য দেশের আর কি মোটামুটি প্রভাবশালী 10 জনের টাকা দিয়ে হয়, বা আমার স্কুল বন্ধু বান্ধব যারা আছে সবার টাকা দিয়ে করতেছি। তো এখন
ডাক্তার আমাকে যেটা বলেছে, যেমন আমি 5.5 লাখ টাকার উপরে খরচ হয়ে গিয়েছে, তো এখন সামনে যেইগুলি আছে রেডিয়েশন, অপারেশন, দেন আবার কেমো, যদিও ওই 6টা কেমোর কথা স্পিক আউট বলেছে দিবে, আশা করি ওনারা দিবে। যদি ওনারা না দেয় তো এখানে মোটামুটি 3 লাখ টাকার মতন আছে। যদি আমি রেডিয়েশন দিতে যাই সেখানে 2 মাসের মতো আমার ঢাকা থাকতে হবে। তো ঢাকা থাকতে গেলেও মোটামুটি আর কি রুম ভাড়া 12-14 হাজার টাকার মতন লাগে। তারপর হচ্ছে খাওয়া দাওয়া আছে, দেখা গেছে ওইখানে 40-45 হাজার টাকা চলে যাবে। দেন আবার 2 লাখ টাকা হচ্ছে ক্যামোর জন্য। তারপর আমি যে বাসার ভিতরে আছি মোটামুটি এ বাসারও 6 মাসের রুম ভাড়া বাকি রয়ে গেছে। তো আমার বাড়িওয়ালাকে আমি ধন্যবাদ জানাই যে উনি আমাকে আর কি খুবই সাহায্য আর কি সহযোগিতা করেছে। উনি একজন বাড়িওয়ালা হিসেবে না, উনি আর কি আমার মায়ের মতন। উনি যথেষ্ট হেল্প করেছে আমাকে। যখন করোনা ছিল তখন আমাকে বাসায় খাবার পাঠিয়েছেন, তারপর ঈদের সময় আমার খোঁজ খবর নিয়েছেন। আসলে অভিভাবকের মতন উনি আমার সাথে আর কি বিহেভ করেছেন, কখনো বাড়িওয়ালা যে সেটা বুঝতে দেননি। আর বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে আর কি চিকিৎসা করানোটা হয়ে গেছে আমার জন্য খুব ডিফিকাল্ট, যে কেউ টাকা দিবে তারপর চিকিৎসা করাবো, এরকম পরিস্থিতি হয়ে গেছে। আর কি ট্রিটমেন্টটা যে কীভাবে চলবে এটা একমাত্র আল্লাহই ভালো জানে। আচ্ছা, আরেকটি বিষয়, আপনাকে যে গতকাল নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যে স্পিক আউট নামে একটি সংগঠন 20,000 টাকা দিয়েছে, তো আসলে এই যে গতকালের যে অনুষ্ঠান, সেখানে স্থানীয় প্রভাবশালী একজন এমপি ছিলেন, জেলা প্রশাসক মহোদয় ছিলেন, তারপরে দেশের একজন স্বনামধন্য প্রতিষ্ঠান নিট কনসার্নের মালিক ছিলেন জাহাঙ্গীর সাহেব, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ছিলেন। তো এত বিশিষ্ট ব্যক্তিবর এবং প্রায় 100-র উপরে গণমাধ্যম কর্মী ছিল। তো এত ব্যাপক আয়োজনের মধ্যে আপনাকে যে এই যে 20,000 টাকাটা খাম ধরিয়ে দিল, এটার ব্যাপারে আপনার আসলে কোনো অভিব্যক্তি আছে কিনা? আসলে আমি প্রথম যখন শুনেছিলাম যে আমাদের এমপি সাহেব থাকবে, জেলা প্রশাসক থাকবে, আমি মনে মনে ভেবেছিলাম যে অন্ততপক্ষে এখান থেকে আমার ট্রিটমেন্টের টাকাটা চলে আসবে না। যারা আছে সবাই একটা আশা ছিল যে ছেলেটাকে কিছু একটা দিবে। দেন কি বলবো, আমি তো আমার সাথে যেটা হয়েছে সেটা হচ্ছে যে স্পিক আউট আমাকে যেটা বলেছে যে একটা ক্যামোর কথা বলেছে, তাদের ওয়াদা তারা রাখছে। এই জন্যই যে তারা আমাকে 20,000 টাকা দিয়েছে, 15,000 টাকা ডিউ আছে সেটা দিবে বলছে। আর তারা আমাকে প্রথম থেকে বলে আসছে যে আমরা ক্যামোর যেটা দরকার সেটা আমরা চেষ্টা করব। তো এখন সার্জারির পরে সেটা ওনারা বলছে দিয়ে দিবে। তো ওনাদের প্রতি আশা রাখি আমি, পরে বাকিটা আল্লাহ জানে পরবর্তীতে কী হয়। আমি বেঁচে থাকলে হয়তো বা দিতে পারে, নাও দিতে পারে। কিন্তু আমি যে আশাটা নিয়ে গিয়েছিলাম, আমি তো আর জানতাম না যে আমি এখান থেকে আর কি এরকমভাবে ফিরে আসবো। তো আমার বাসা থেকেও সবাই ওরকমভাবে উৎসাহ দিয়েছিল যে তুমি যেহেতু যাচ্ছ ইনশাল্লাহ ভালো একটা ফল হবে। তো স্পিক আউটের প্রতি আমার ওইরকম একটা নাই, কেন এই কারণেই যে ওনারা আমাকে যেটা বলেছিল যে কেমন টাকাটা দেওয়ার কথা ওনারা দিয়েছে। দেন আমি যে এমপি সাহেব বা জেলা প্রশাসক ছিল বা জাহাঙ্গীর মোল্লা ভাই, টিটু ভাই জাহাঙ্গীর মোল্লা ভাই, ওনারা আমার অনেক করেছে। দেন ওনারা বলেছে সহ আমাকে যে তোমার যতটুকু আমরা পারি দেব, কারণ তারাও তো ব্যবসা প্রতিষ্ঠান, দেশের পরিস্থিতি ভালো না, তারা যতটুকু পারতেছে দিতেছে। কিন্তু আমাদের এমপি সাহেব, জেলা প্রশাসক, তারপর সাবেক ডিএসপি ছিল, তা আমি ভেবেছিলাম যে এখান থেকে হয়তো বা আল্লাহ কোনো একটা ব্যবস্থা করে দিবে। যাই হোক, সব কিছু আল্লাহর ইচ্ছা, ওনারা দেয় নাই। তারপরও আশা রাখি যে আল্লাহ কোনো না কোনো ব্যবস্থা করে দেবে। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন শাওনের মুখে তার আসলে এটা একটা হৃদয় বিদারক অভিব্যক্তি। কারণ এত ব্যাপক আয়োজনের মধ্যে যে সকল ব্যক্তিবর্গ ছিলেন, শাওনেরও অনেকটা আশা ছিল যে আসলে এই এত আয়োজনের মধ্যে হয়তোবা তার যে টার্গেট সেটা হয়তো ফিল আপ হবে, যে হয়তোবা চিকিৎসার জন্য ওই উপস্থিত যারা আছেন তাদের মধ্যে থেকে এগিয়ে আসবেন, হয়তোবা সেই উছিলায় শাওনের চিকিৎসার জন্য একটা সহযোগিতা আসতে পারে। যাই হোক দর্শক, আসলে আমাদের মতো আমাদের এই শাওনরা আশা নিয়ে বেঁচে থাক, এটা আমরা চাই না। আমরা চাই যে তাদের আশার যাতে প্রতিফলন ঘটে। তো আমার এই প্রতিবেদনটি সারা দেশ অথবা বিশ্বের যারাই দেখছেন সবার কাছে অনুরোধ থাকবে, আসুন আমরা শাওনের পাশে দাঁড়াই। শাওনরা যাতে অঙ্কুরে ঝরে না যায়। শাওনদের মধ্যে অনেক সম্ভাবনা বিরাজ করছে। এই শাওনরাই দেশের হাজার হাজার সাকিব আল হাসান সৃষ্টি করতে পারে। তো কাজেই শাওনের এই দুর্দিনে যদি আমরা পাশে থাকতে পারি তাহলেই হবে আসল মানবতা। তো আমি আবারও অনুরোধ করছি যে আপনারা যারা এই প্রতিবেদনটি দেখছেন
সবার প্রতি জোর দাবি যে আপনারা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে অনেক অপচয় করে থাকেন। তো আসুন আমরা শাওনকে বাঁচাই। এত সুন্দর একটি মানুষ যিনি সবসময় মাঠে তৎপর থাকতেন, যিনি ছোট ছোট শিশু কিশোরদের ক্রিকেট শৈলী উপহার দিতেন, তাদেরকে গড়ে তুলতেন। আজকে সেই শাওন বিছানায় পড়ে আছে। তো সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা যে যেখানে থাকুন না কেন, দেশের বিত্তশালী এবং যারা অর্থশীল আছেন, আপনারা অবশ্যই আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আপনারা শাওনের পাশে দাঁড়ান। আপনাদের সামান্য সহযোগিতায় এই শাওন আবার সেই পূর্বের জীবন ফিরে পেতে পারে, আবার স্বাচ্ছন্দ্যময় জীবন কাটাতে পারে, আবার মাঠে ময়দানে উদ্বেলিত হাসি নিয়ে আবার সৃষ্টি করবে সেই ক্রিকেট সৈনিক। আমরা সেই প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।